প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের ক্লাস হচ্ছে ভাষণ নিয়ে। গত ক্লাস পর্যন্ত আমরা প্রমিত বাংলা বানানের নিয়ম পড়েছি এবং সেটি শেষ করেছি। বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে করিয়েছি এবং বলেছি যে বাংলা বানানের শুদ্ধিকরণের জন্য তোমরা বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখবে, সেগুলো থেকে তোমাদের কমন পড়বে এবং প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো ক্লাসে করিয়েছি অনলাইন ক্লাসে সেই প্রশ্নগুলো তোমরা পড়লে হবে। এবং বিভিন্নভাবে প্রশ্ন আসে, বোর্ড কোয়েশ্চেনগুলো যদি তোমরা একটু ফলো করো তাহলে বুঝতে পারবে যেভাবে প্রশ্নগুলো আসে, যা তোমাদেরকে পড়িয়েছি অনলাইন ক্লাসে সেগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসে। তারপরে যদি বাংলা বানান নিয়ে কারো সমস্যা থাকে তাহলে জানাবে। আজকে আমরা পড়ব ভাষণ। ভাষণ তোমাদের লিখনের যে অংশটা আছে, ভাষণ, প্রতিবেদন, সারাংশ, সারমর্ম, এরপর হচ্ছে চিঠি, দরখাস্ত, সে অংশে থাকবে নির্মিত অংশে। এখন ভাষণটা খুব বেশি জটিল কোনো সমস্যা নয়, তারপরও যাদের একেবারেই নতুন মনে হয় বা একটু সমস্যা মনে হয় তাদের জন্য এই ক্লাসটা আমি একটু বুঝিয়ে দেব কিভাবে সহজভাবে তোমরা ভাষণটা লিখতে পারবে। ভাষণ হচ্ছে একটা বাকশিল্প। বাকশিল্প বলতে বোঝায় কথা বলার সৌন্দর্য, মাধুর্য। ঠিক আছে, ভাষণ আমরা প্রায় সময় শুনে থাকি না? অনেকের ভাষণ আমরা শুনি, হ্যাঁ, দেখি, বা অনেকে ভাষণ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছো তোমাদের, এরকমও আছে। হ্যাঁ, যে বিভিন্ন উপস্থিত বক্তৃতা, হ্যাঁ, বক্তৃতাও হচ্ছে ভাষণের আরেকটা নাম। হ্যাঁ, তো বিভিন্ন উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা তোমরা অংশগ্রহণ করেছো কলেজের, হ্যাঁ, বা বিভিন্ন সময় স্কুল লাইফে যখন ছিলে তখন অংশগ্রহণ করেছো। একটা মূল বিষয় নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে সুন্দর করে গুছিয়ে আলোচনা করাই হচ্ছে ভাষণ বা বক্তৃতা। ঠিক আছে, মনে করো একটা নির্দিষ্ট বিষয় আমাকে দিয়ে দেওয়া হলো বা আমি একটা আলোচনা সভার মধ্যে আছি, যেমন আজকে আমি তোমাদেরকে আলোচনা করছি কি ভাষণ নিয়ে। সেই ভাষণ তোমাদেরকে আমি বুঝাচ্ছি কিরকম হবে বা কিভাবে লিখতে হবে। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে না? মনে করো তুমি কোনো বিজয় দিবসের অনুষ্ঠানে গেলে, ঠিক আছে, সেখানে তোমাকে বাংলাদেশের বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে গেলে, স্বাধীনতা দিবস, শহীদ দিবসে গেলে, হ্যাঁ, মাতৃভাষা দিবসে গেলে সেই সময়ে সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে বক্তৃতা বা ভাষণ দিতে হবে। বা আমরা শুনে থাকি বিভিন্ন অতিথিরা থাকেন সেখানে, অতিথিদের, প্রধান অতিথি, বিশেষ অতিথি থাকে, ওনারা এসে ভাষণ দেয়। ঠিক আছে, তো সেই ভাষণটাকে আমরা খাতায় উপস্থাপন করব। ঠিক আছে, পরীক্ষার মধ্যে যেহেতু আসে সেহেতু ওই মুখে বলার বাকশিল্পটাকে আমরা খাতায় লিখে উপস্থাপন করি। ঠিক আছে, মুখে বলা এবং খাতায় লেখা ওই ভাষণের মধ্যে কোনোই পার্থক্য নেই। যেভাবে আমরা মুখে ভাষণটা বলে থাকি ঠিক সেরকম ভাবেই আমরা খাতার মধ্যে সেটাকে উপস্থাপন করব। আমরা অনেক বিখ্যাত ব্যক্তিদের ভাষণ শুনেছি না? যেমন সবচেয়ে বেশি শোনা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বিখ্যাত ভাষণ, 7ই মার্চের ভাষণ, রেসকোর্স ময়দানে উনি যেটা দিয়েছিলেন। ঠিক আছে, যে আমাদের স্বাধীনতার জন্য, ঠিক আছে, সেটা আমরা কম বেশি সবাই শুনেছি, কম বেশি না সবাই শুনেছি, হ্যাঁ, একবার না বহুবার শুনেছি, যেহেতু এটা আমাদের জাতির পিতার ভাষণ। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের আরো অনেকের ভাষণ আছে যেগুলো খুব পৃথিবী বিখ্যাত হয়ে আছে, যেমন যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিঙ্কনের ভাষণ, হ্যাঁ, গেটিসবার্গে যে ভাষণটা ছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল নামে এমন একটা বিখ্যাত ভাষণ আছে। ঠিক আছে, এই ভাষণ বা বক্তৃতাগুলো দেওয়ার যে আর্ট, যে শিল্প, সেই শিল্পের মাধ্যমে তারা বিখ্যাত হয়ে আছেন, জগৎ বিখ্যাত হয়ে আছেন। ঠিক আছে, তো এই ভাষণটা যখন উপস্থাপন করব তখন
আমাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে কি সম্ভাষণ, ঠিক আছে? সম্ভাষণটা হচ্ছে কিরকম, আমি যখন একটা ভাষণ বলবো তখন তার শুরুটা আমি কিভাবে করব। হ্যাঁ, আমরা সচরাচর যে ভাষণগুলো দেখে থাকি, হ্যাঁ, সেগুলোতে কিরকম হয়, শুরুটা কিভাবে হয়, যে একজন আসলো ভাষণ দেওয়ার জন্য, সে প্রথমে বললো আসসালামু আলাইকুম, বা যে যে ধর্মে সে সেভাবে বললো, ঠিক আছে? হ্যাঁ, যারা অন্য ধর্মে আছে তারা নমস্কার দিয়ে শুরু করলো, হ্যাঁ, বা তাদের ধর্মের কোনো একটা লাইন দিয়ে শুরু করলো, ঠিক আছে? তো শুরু করার পরে তিনি করেন কি, উপস্থিত যে অতিথিরা থাকেন ওখানে, বিশেষ অতিথি, প্রধান অতিথি বা সম্মানিত অতিথি, এরকম যারা থাকে তাদেরকে প্রথমে সম্ভাষণ বা আমরা যেটাকে বলি কি সম্বর্ধনা জানানো, সেটা আগে প্রথমে করে নিতে হয়, সম্ভাষণটা জানিয়ে নিতে হয় প্রধান অতিথি, বিশেষ অতিথি ওনাদেরকে। তারপর হচ্ছে যে দর্শক বা শ্রোতা থাকবে তাদেরকে শুভেচ্ছা জানাতে হয়। হ্যাঁ, আমার শুভেচ্ছা নেবেন বা নমস্কার নেবেন, এভাবে বলতে হয়, ঠিক আছে? এটাকে বলা হয় সম্ভাষণ অংশ। একটা ভাষণ আমি শুরু করতে গেলাম, আমি প্রথমে উঠে আমার যে বিষয় সেই বিষয়ে কথা বলা শুরু করলাম, সেটা কি সুন্দর দেখায়? মনে করো আমাকে বলা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করো, তা আমি উঠেই প্রথমে মুক্তিযুদ্ধ সম্পর্কে বলে দিলাম। আমার মঞ্চে যে অতিথিরা আছেন বা সামনে যে শ্রোতারা আছেন তাদেরকে যদি আমি একটু সম্ভাষণ না করি বা শুভেচ্ছা, হ্যাঁ, না জানাই, তাহলে কি তারা আমার ভাষণটা শুনতে আগ্রহী হবে? কখনোই হবে না। বা আমার ভাষণটা শুনতে ভালো লাগবে? কখনোই লাগবে না, ঠিক আছে? সেজন্য সম্ভাষণ বা শুভেচ্ছা বিনিময়টা প্রথমে আমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তারপর হচ্ছে আমি যে বিষয়ে, এরপর হচ্ছে মূল বক্তব্য। মূল বক্তব্য হচ্ছে যে কিরকম, মূল বক্তব্য না, উপস্থাপনা, ঠিক আছে? বিষয়ের উপস্থাপনা যেটা থাকে, বিষয়ের উপস্থাপনা কিরকম, আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়ে প্রাথমিক যে ধারণা বা প্রাথমিক যে অংশ, সেগুলো আমাকে প্রথমে একটু উপস্থাপন করতে হবে। মনে করো আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে বলবো বা মুক্তিযুদ্ধের বিজয় সম্পর্কে বলবো, তাহলে আমাকে প্রথমে মুক্তিযুদ্ধ কি, কিভাবে হলো, কখন হলো, একটু একটু করে আসতে হবে। হ্যাঁ, ধীরে আসতে হবে। মনে করো এখন করোনা ভাইরাস চলছে, ঠিক আছে? তো করোনা ভাইরাস নিয়ে তোমাকে একটা ভাষণ দিতে বললো, বা করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়, এরকম করে একটা আলোচনা সভায় তোমাকে ভাষণ দিতে হলো। তাহলে তোমাকে প্রথমে করতে হবে কি, করোনা ভাইরাসটা কি, কোত্থেকে আসলো, কি কিভাবে সেটা হয়, ঠিক আছে? সেগুলো সম্পর্কে তোমাকে বলতে হবে প্রথমে। এখন তুমি যদি মনে করো যে তুমি প্রথমেই চলে গেলে, হ্যাঁ, করোনা ভাইরাস হয় কিভাবে, কিভাবে প্রতিকার করতে হবে, সেই বিষয়গুলো প্রথমে বললে তো বোঝা যাবে না। অনেকে আছে সে ভাইরাসটা সম্পর্কে নাও জানতে পারে, ঠিক আছে? সেজন্য আমাকে প্রথমে আসতে হবে যে এই ভাইরাসটা কি, কিভাবে আসলো, কিভাবে হলো, সেটা সম্পর্কে আমাকে আগে প্রথমে বলতে হবে, ঠিক আছে? এটাকে বলছে বিষয়ের উপস্থাপনা, ঠিক আছে? এরপর হচ্ছে মূল বক্তব্য। মূল বক্তব্য মানে আমার যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেটার মূল বক্তব্যে আমাকে ধারাবাহিকভাবে আসতে হবে, ঠিক আছে? মূল বক্তব্যের মধ্যে আমার থাকবে আমার যে সমস্যাটা নিয়ে আমি আলোচনা করছি, হ্যাঁ, বা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটার বিস্তারিত অংশগুলো ওই মূল বক্তব্যের মধ্যেই থাকবে, ঠিক আছে? এরপর হচ্ছে উপসংহার। উপসংহারটা আমার বক্তব্য আমি শেষ করলাম চলে গেলাম, সেটা তো হয় না, না? আমি একটা বক্তব্য শেষ করব, তার একটা সুন্দর উপসংহার থাকতে হবে অবশ্যই, ঠিক আছে? যাওয়ার আগে এবং বক্তব্য শুরু করার আগে অবশ্যই আমাকে শুভেচ্ছা বিনিময় বা যাওয়ার সময় আমাকে ধন্যবাদ জানিয়ে যেতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে উপসংহার। তো এভাবে একটা ভাষণ দেওয়া হয়ে থাকে, বা ভাষণ বা বক্তব্য আমরা মানুষের সামনে উপস্থাপন করে থাকি, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমাদের পরীক্ষার খাতায় যখন আসে, পরীক্ষার প্রশ্নে যখন আসে, তখন আমরা খাতায় কিভাবে লিখবো সেটা, বা কিভাবে উপস্থাপন করব, সেটার একটা বিষয় তোমাদের জানার আছে না? কারণ তোমরা তো আর ভাষণ বলবে না, লিখতেই হবে তোমাদেরকে, ঠিক আছে? পরীক্ষার খাতায় যখন আসবে, তো পরীক্ষার খাতায় যখন আসবে, ঠিক যেভাবে ভাষণটা একটা আলোচনা সভায় দেওয়া হয়, ঠিক সেভাবে ভাষণটা
খাতায়ও লিখতে হবে। কিভাবে লিখবে সেটা আমি একটু দেখাচ্ছি। একটু সুন্দর হয় যে আমি যখন ওই যে প্রথমে বললাম একটা উপস্থাপনা থাকবে, হ্যাঁ, আমার একটা সুন্দর সম্ভাষণ থাকবে। সে সুন্দর সম্ভাষণের মধ্যে আমি করতে পারি কি, মনে করো আমাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে বলতে বলা হলো, তা আমি প্রথমেই বললাম একটা মুক্তিযুদ্ধ বা একটা দেশের গান দিয়ে, হ্যাঁ, দেশের দুটো গানের লাইন বা কবিতার লাইন দিয়ে আমি শুরু করলাম আমার বক্তব্যটা। তাহলে দেখতে সুন্দর বা শুনতে ভালো লাগে, ঠিক আছে। কেউ যখন এসে তোমাকে দেশের কোনো একটা কবিতার লাইন থেকে তোমাকে দুটো লাইন বলবে, তখন সেটা তোমাকে বক্তব্যটা শুনতে একটা অন্যরকম আগ্রহ জাগবে, যে সবাই একরকম করে বললো, উনি তো অন্যরকম করে বলছে, বা সে তো অন্যরকম করে খাতায় উপস্থাপন করেছে। আমাদের ক্ষেত্রে যেটা হয় আর কি, ঠিক আছে। তোমাদের খাতাগুলো যখন দেখি যে কি কেউ দুটো কবিতার লাইন দিয়ে শুরু করেছে, ভাষণটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। মনে করো এই যে করোনা ভাইরাস আসলো, করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় কি, হ্যাঁ, ঠিক আছে। তো এখন তুমি যদি এটা সুন্দর করে একটা দুটো কবিতার লাইন দিয়ে শুরু করো, হ্যাঁ, তোমাকে যেহেতু বলা হয়েছে যে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় কি, ঠিক আছে, তখন তুমি এটা দুটো কবিতার লাইন দিয়ে যে 10 মিলি করি কাজ বা এরকম সামথিং যে কোনো দুটো কবিতার লাইন তুমি দিয়ে দিলে, ঠিক আছে। তো এরকম করে একটা কবিতার লাইন দিয়ে যখন তুমি শুরু করবে, শুরু করার পরে তুমি সালাম জানালে, সবাইকে শুভেচ্ছা বিনিময় করলে, ঠিক আছে। এরপর তুমি তোমার বিষয়ে আসলে, ঠিক আছে। এভাবে শুরু করতে হবে। তাহলে আমরা একটু দেখি আমরা ভাষণটা কিভাবে লিখবো, ঠিক আছে। প্রথমে আমাকে লিখতে হবে আসসালামু আলাইকুম, বা আমাদের বৌদ্ধদের ক্ষেত্রে বলে নম বুদ্ধায়, এভাবে নমস্কার দিয়ে শুরু করতে হবে। এরপর সবাইকে শুভেচ্ছা বিনিময় করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সম্ভাষণ অংশ, সেটা আমি আর তোমাদেরকে বলছি না। এরপরে যে অংশগুলো তুমি শুরু করবে বা বলবে, সেটা করতে হবে কি, আমি মনে করো আমার বক্তব্যটা শুরু করে এখান পর্যন্ত লিখলাম, হ্যাঁ, এটা আমার এতটুকু পর্যন্ত আসলো, ঠিক আছে। আসার পরে তোমাকে এগুলো প্যারা প্যারা করে লিখতে হবে, মানে বিভিন্ন অংশে ভাগ করে করে তারপর লিখতে হবে। একসাথে তুমি পুরোটা একটা প্যারা বা একটা অংশে লিখলে হবে না। ভাষণ সবসময় অংশ ভাগ করে করে লিখতে হয়। সেই ক্ষেত্রে করতে হবে, একটা অংশ যখন এখানে শেষ হবে, একটা প্যারা যখন এখানে শেষ হবে, পরের প্যারাটা আবার তোমাকে শুরু করতে হবে। তো মানুষ যখন ভাষণ দেয় তখন আমরা বলতে শুনি প্রিয় সুধীবৃন্দ, হ্যাঁ, আবার বলছে কি উপস্থিত শ্রোতা মণ্ডলী, এরকম করে বলে না। তোমাকেও লেখার সময় ঠিক সেভাবেই লিখতে হবে। পরের যে অংশটা তুমি শুরু করবে সেখানে তোমাকে অবশ্যই লিখতে হবে সুধী মণ্ডলী, সুধী মণ্ডলী। একটা প্যারায় তুমি বললে কি সুধী মণ্ডলী দিয়ে তোমার বক্তব্যটা লিখলে তুমি, ঠিক আছে। এরপর মনে করো এই প্যারাটা এখানে শেষ হলো, আবার আরেকটা প্যারা শুরু হবে, ঠিক আছে। এটা চাইলে তুমি অন্য কালের কলম দিয়েও সুন্দর করে লিখতে পারো, ঠিক আছে। বা এই লেখাটা যখন লিখবে, মনে করো এগুলো এখানে যদি স্কেল হয়, হ্যাঁ, তুমি এই লেখাগুলো এখানে লিখলে, এভাবে লিখে গেলে, আর এই লেখাটা একটু একটু পেছন দিকে করে শুরু করলে, তাহলে বুঝতে সুবিধা হবে তুমি আলাদা অংশ করেছো, ঠিক আছে। মানে একটু সুন্দরের জন্য বোঝা যাওয়া আর কি, ঠিক আছে। এরপরে সুধী মণ্ডলী লিখলে, তারপরে আবার আরেকটা প্যারা করলে, 2-4টা লাইন এখানে লেখার পরে তুমি আরেকটা প্যারা করলে, সেই প্যারায় তুমি লিখলে উপস্থিত শ্রোতা, উপস্থিত শ্রোতা, ঠিক আছে। এভাবে এখানে আরেকটা প্যারা করলে, ঠিক আছে। এরপর আরেকটা প্যারা করলে সেখানে লিখলে সুধীবৃন্দ, ঠিক আছে, বা উপস্থিত সুধী মণ্ডলী। এক এক সময় এক এক রকম করে তোমাকে তোমার বক্তব্যটা উপস্থাপন করতে হবে, যেরকম একটা ভাষণের মধ্যে দেওয়া হয়ে থাকে। তাহলে ভাষণটা দেখতে সুন্দর লাগে বা শুনতে ভালো লাগে যখন একজন দেয়, ঠিক আছে। সে যখন বলে যে প্রিয় শ্রোতা, তখন শুনতে ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। সেই কিন্তু তোমরা যখন এগুলো লিখবে, এখানে যখন খাতায় লিখবে, তোমাদেরকে ঠিক ওই ভাষণ যেভাবে দেওয়া হয় ঠিক সেভাবে এগুলো উপস্থাপন করতে হবে, এবং অবশ্যই অংশ ভাগ করে করে লিখতে হবে। আমি আবারও বলছি, অংশ ভাগ করে ভাষণ উপস্থাপন করতে হয়, ভাষণ লিখতে হয়। এটাই হচ্ছে ভাষণ লেখার নিয়ম, ঠিক আছে। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, বা অনেকে আমরা যখন খাতা কাটি, হ্যাঁ, খাতা কাটার সময় দেখি যে অনেকে লিখেছে প্রিয় বন্ধু ক, হ্যাঁ, বা প্রিয় বান্ধবী খ দিয়ে শুরু করেছে, এভাবে শুরু করে, ঠিক আছে। এবং শেষে গিয়ে দেখা যায় ইতি তোমার বন্ধু বা ইতি তোমার বান্ধবীর, এরকম করে লিখে, হ্যাঁ, ভাষণ আসলে, কিন্তু ভাষণ তো এরকম নয়।
ভাষণ কিরকম, যে আমি প্রিয় বান্ধবী দিয়ে শুরু করবো, ইতি দিয়ে শেষ করবো, এটা কি চিঠি? এটা যখন তোমাকে ব্যক্তিগত কখনো কোনো চিঠি লিখতে বলা হয় সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আসে, কিন্তু ভাষণে এই বিষয়গুলো আসবে না। এটা কোনো তোমার ব্যক্তিগত কোনো পত্র নয় যে তুমি প্রিয় বন্ধু বান্ধবী দিয়ে শুরু করবে, ঠিক আছে? এটা একটা অনুষ্ঠানে যেভাবে ভাষণ দেওয়া হবে ঠিক সেভাবে সে মনে করতে হবে যে কি আমাকে একটা অনুষ্ঠানে এই ভাষণটা দিতে বলা হয়েছে, এবার সেভাবেই তোমাকে এই বিষয়টা উপস্থাপন করতে হবে। প্রথমে সম্ভাষণ দিতে হবে, এরপর তোমার একটা সুন্দর উপস্থাপনা থাকবে, যে বিষয়টা তোমাকে বলতে বলা হয়েছে সেই বিষয়ের উপরে তোমাকে প্রথমে একটু বলতে হবে যে বিষয়টা কি, ঠিক আছে? এরপর হচ্ছে বিস্তারিত যে বর্ণনাগুলো থাকবে বা মূল যে বক্তব্য থাকবে একজন বক্তার, সেই বক্তব্যগুলো তোমাকে তুলে ধরতে হবে। এভাবে আস্তে আস্তে কি আসবে, উপসংহারের অংশটা আসবে, ঠিক আছে? এই হচ্ছে ভাষণ লেখার নিয়ম। হ্যাঁ, এভাবেই তোমাদেরকে ভাষণটা লিখতে হবে। আসো আমরা এবার কয়েকটা গুরুত্বপূর্ণ ভাষণ দিয়ে দিই তোমাদেরকে, যেটা তোমরা পরীক্ষার জন্য পড়ে রাখবে, ঠিক আছে? আমি এখানে কিছু ভাষণ দিয়েছি, ভাষণগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখে আমি কয়েকটা দিলাম। 1 নম্বর, মাদকাসক্তির কুফল সম্পর্কে আলোচনা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি ভাষণ রচনা করো। মানে পরীক্ষায় যেভাবে আসে প্রশ্নটা আমি সেভাবে দিয়েছি, মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি ভাষণ রচনা করো, ঠিক আছে? এরপর 2 নম্বরে দিয়েছি, করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভায় উপস্থাপনের জন্য একটি ভাষণ রচনা করো। হ্যাঁ, এটা যেহেতু সাম্প্রতিক এই বিষয়টা নিয়েই আলোচনা বেশি হচ্ছে, বা আমাদের সমাজ ব্যবস্থা বিশ্ব এদিক দিয়ে এখন হচ্ছে, মানে করোনা ভাইরাসটা বেড়ে যাচ্ছে এবং এটার জন্যই পুরো বিশ্ব স্তব্ধ হয়ে আছে, সব কাজকর্ম। হ্যাঁ, তো সেজন্য এই বিষয়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করছি। এরপর জাতীয় জীবনে 21-এর গুরুত্ব বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির একটি ভাষণ তৈরি করো। দেখুন এখানে একটু অন্যরকম করে দিয়েছি, দেখো, কারণ কিছু কিছু সময় দেখা যায় এখানে একটু করে একটা শব্দ দিয়ে একটু চেঞ্জ করে দেয়। যেমন প্রধান অতিথির একটি ভাষণ তৈরি করো, প্রধান অতিথি যখন তোমাকে দিয়ে দেবে তখন তুমি যখন সম্ভাষণ অংশে হ্যাঁ শুভেচ্ছা বিনিময় করবে সবার সাথে, তখন তোমাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এভাবে বলে না, সে বলার সময় যেহেতু তোমাকে বলেই দেওয়া হয়েছে তুমি প্রধান অতিথি এবং তোমার কথা বক্তব্যটাই তুমি উপস্থাপনের জন্য রেডি করবে, তখন তোমাকে প্রধান অতিথিটা বাদ দিয়ে বাকিগুলো বলতে হবে যে উপস্থিত বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, এভাবে তোমাকে লিখতে হবে আর কি, ঠিক আছে? তো প্রধান অতিথি ভাষণ দিলে সেজন্য এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এরপর জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, আমি ডট ডট দিয়েছি কারণ বাকি বিষয়গুলো এভাবেই আসবে, ঠিক আছে? এভাবেই ভাষণের বিষয়গুলো আসে। জাতীয় জীবনে 21-এর গুরুত্ব, ঠিক আছে? হ্যাঁ, মানে 21শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা বলা প্রয়োজন আছে এখানে, মানে কিছু কথা তোমাকে উপস্থাপন করতে হবে। প্রথমে বলতে হবে 21শে ফেব্রুয়ারিটা কি, কখন আমরা পালন করছি, তারপরে তোমাকে আসতে হবে যে কখন আমাদের 21শে ফেব্রুয়ারিটা পালন করা শুরু হয়েছে, কিভাবে হয়েছে সেটা, সেই আন্দোলনটা আমাদের, বা ভাষার জন্য কিভাবে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে সেই বিষয়গুলো, তারপর ঘটনাটা তোমাকে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? এরপর শিশু শ্রম বন্ধের আবশ্যকতা, হ্যাঁ, যেটা 2017 সালেও এসেছিল শিশু শ্রম, হ্যাঁ, যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে অনেক বড় একটা সমস্যা বলা যায় শিশু শ্রমের সমস্যাটা। হ্যাঁ, তো এই বিষয়টা সেজন্য গুরুত্বপূর্ণ। আসো এরপর আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ভাষণ একটু দেখে নিই। দেখো 7 নম্বরে দিয়েছি, জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় একটি ভাষণ তৈরি করো, ঠিক আছে? 8 নম্বর, দুর্নীতি মুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টির জন্য হ্যাঁ একটি আলোচনা সভার ভাষণ রচনা করে। এভাবে আসে প্রশ্নগুলো, বারবার এভাবে আসবে। শুধু একটু খেয়াল রাখতে হবে যে তোমাকে প্রধান অতিথির ভাষণ দিয়েছে কিনা, যদি প্রধান অতিথি দেয় তাহলে ওই শব্দটা তোমাকে সম্ভাষণের সময় বাদ দিতে হবে, ঠিক আছে? এটা একটু লক্ষ্য রাখবে। এরপর খাদ্যে ভেজাল, তার কারণ ও প্রতিকার, ঠিক আছে? মানে আমাদের সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো খুব
বেশি দেখা যায় বা যে বিষয়গুলো বেশি আলোচিত হয় সেই বিষয়গুলো নিয়ে ভাষণ আসে সচরাচর। মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বা মহান মুক্তিযুদ্ধের গুরুত্ব তাৎপর্য নিয়ে বা মুক্তিযুদ্ধের উপরে একটা ভাষণ তোমাকে হয়তো দিতে পারে, ঠিক আছে। এভাবেই ভাষণগুলো তোমরা রেডি করে রাখবে পরীক্ষার আগে। সবাই এগুলো তৈরি করে রাখলে, তোমরা যদি রেডি করে রাখো এগুলো, তোমাদের সুবিধা হবে কি যখন পরীক্ষা আসবে তখন আমি এই বইটা দেখবো না ওই বইটা দেখবো এরকম তাড়াহুড়ো হবে না, ঠিক আছে। তোমাকে যা দিয়েছি সেগুলো তোমরা সুন্দর করে গুছিয়ে লিখে রাখবে একটা খাতার মধ্যে। যখন তুমি একটা খাতায় তোমার সবকটা বিষয় আলাদা করে নির্মিতির যে অংশগুলো আছে, বিশেষ করে সবকটা ইম্পর্টেন্ট বিষয় যেগুলো তোমাদেরকে ক্লাসে দেওয়া হচ্ছে সবগুলো তুমি একটা খাতায় গুছিয়ে লিখে রাখবে। তাহলে দেখবে তোমার পরীক্ষার সময় তোমাকে বিভিন্ন বই একসাথে করে নিয়ে তাড়াহুড়ো করে সবকিছু পড়া লাগবে না। নোট করার সুবিধাই হচ্ছে এটা। এখন তো হচ্ছে মনে করো অফুরন্ত সময়, তোমরা বাসায় বসা, কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই এখন, ঠিক আছে। তো এই সুযোগগুলোকে কাজে লাগাও, তোমার নিজেরই উপকার হবে, ঠিক আছে। আগামী ক্লাসে আমরা প্রতিবেদন নিয়ে আলোচনা করব। প্রতিবেদনের কিভাবে লিখবে বা কিভাবে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকে আপাতত এই ভাষণ গুলো তোমাদেরকে দিলাম। শুধু যে এগুলো পড়বে তা কিন্তু নয়, আমি আমার মতো করে কিছু বোর্ড দেখে তোমাদেরকে কয়েকটা টপিক দিলাম, এগুলো তোমরা নোট করে রাখার জন্য। এগুলো বাদে যা আছে তোমরাও পড়ে রাখবে, ঠিক আছে। পড়লে হবে কি, তোমার একটা অভিজ্ঞতা হবে, যখন তুমি লিখতে যাবে তখন তোমার নিজেরই সুবিধা হবে, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আগামী ক্লাসে দেখা হবে আবারও নতুন একটা বিষয় নিয়ে, প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ধন্যবাদ সকলকে।